আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। ক্ষমতাচ্যুত পতিত সরকার রাষ্ট্রীয় কোষাগার এবং ব্যাংক শূন্য করে গিয়েছিল, রেমিটেন্সেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ, এমনটা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার জাপানের রাজধানী টোকিওতে প্রবাসীদের সাথে মত বিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, কঠিন সময়ে দেশের অর্থনীতি টিকে থাকা সম্ভব হয়েছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের কারণেই। এ সময় রাষ্ট্র মেরামতে প্রবাসীদের ভূমিকা রাখার পাশাপাশি দেশে ব্যবসা বাড়ানোর উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের সঙ্গে আমাদের কথা বলবেন, এটা কথা হলো আমি টাকা পাঠাতে চাই, পাঠাতে পারবো না, আমাকে জিজ্ঞাসা করবে, আমাকে হয়রানি করবে। এর চেয়ে শরমের কথা, লজ্জার কথা একটা দেশের জন্য, একটা জাতির জন্য কি হতে পারে বলে? যেখানে আমরা রেমিটেন্স চাচ্ছি, আপনারা একটু দেশ বাঁচিয়ে রেখেছেন, কেন ওদের দেশ চলে গেছিল? যখন তারা চলে গেছে, কোষাগার খালি, রেমিটেন্স না আসলে আমরা আসতে পারতাম না। ব্যাংক খালি, ব্যাংকে সব টাকা নিয়ে চলে গেছে, কাজে ব্যাংক খালি, সবকিছু খালি। তো সেই দুর্যোগের অবস্থা থেকে আমরা আস্তে আস্তে আসছি। আপনাদের সমর্থন না পেলে, আপনাদের এই সাহায্য না পেলে বাংলাদেশ উঠে দাঁড়াবার কোনো সুযোগ ছিল না। এখন উঠে দাঁড়িয়েছে, আপনাদের এই সমর্থন আরো লাগবে, যাতে করে যত কিছুর কথাগুলো বললেন সেগুলো যেন সুন্দরভাবে আমরা করে ফেলতে পারি। 4 দিনের সরকারি সফর শেষ করে জাপানের টোকিও থেকে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা এবং তার সফর সঙ্গীদের নিয়ে সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিমানটি স্থানীয় সময় বেলা 11:20 সিঙ্গাপুর হয়ে ঢাকার উদ্দেশ্যে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। টোকিও সফরকালে নিক্কেই ফোরামের সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি জাপানের প্রধানমন্ত্রী ইশিবার সাথে সাক্ষাৎ সহ প্রায় 20টি অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা। বাজেট সহায়তা এবং রেলওয়ে উন্নয়নের জন্য বাংলাদেশকে $1.063 বিলিয়ন মার্কিন সহায়তার প্রতিশ্রুতির ঘোষণা করে জাপান। আগামী 5 বছরে জাপান বাংলাদেশ থেকে কমপক্ষে 1 লাখ কর্মী নিয়োগের ঘোষণাও আসে এই সফরে। অধ্যাপক ইউনূস রাত 10:40 ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন বলে আশা করা হচ্ছে। গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়ে বর্তমানে শেরপুর ও তৎসংলগ্ন মেঘালয়ে অবস্থান করছে। এটি আরও উত্তর অথবা উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। তবে আগামী 72 ঘণ্টায় দেশের অধিকাংশ জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে সমুদ্র বন্দর, বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। নদী ও সমুদ্র বন্দরগুলো থেকে সতর্ক বার্তা তুলে নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের সমুদ্র উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দর সমূহের উপর ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নাই। ফলে আমরা যে সমুদ্রবন্দরে যে 3 নম্বর স্থানীয় সতর্ক সংখ্যা ছিল সেটা এখন নামিয়ে ফেলেছি সকাল 9টার। দেশের পূর্ব অঞ্চল অর্থাৎ চট্টগ্রাম এবং সিলেট বিভাগে বৃষ্টিপাতের পরিমাণটা কিছুটা আগামী 24 ঘন্টা বেশি থাকবে, আর দেশের অন্যান্য অঞ্চলে বৃষ্টিপাত অনেকটাই কমে যাবে। নিম্নচাপের প্রভাব কেটে গিয়ে স্বাভাবিক হচ্ছে দেশের আবহাওয়া, তবে উপকূলের বিভিন্ন জেলায় ক্ষত চিহ্ন রেখে গেছে। পটুয়াখালীতে ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য মতে জেলার 8টি উপজেলার 1172টি ঘর আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে জলাবদ্ধতা দেখা দিয়েছে। ভোলার চরফেশন, মনপুরা ও তজুমুদ্দিনে 5000 ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পানির তোরে ভেসে গেছে হাজারেরও বেশি গবাদি পশু। চরফেশন ও মনপুরা উপজেলায় এখনও 3 থেকে 4000 পরিবার পানিবন্দী রয়েছে। এছাড়া লালমোহন ও তজুমুদ্দিন উপজেলার 2 স্থান দিয়ে বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করেছে। বরগুনায় বেড়িবাঁধ ভেঙে তলিয়ে গেছে 2টি গ্রাম। নোয়াখালীর হাতিয়ায় বেড়িবাঁধ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আশঙ্কায় রয়েছেন প্রায় 20,000 পরিবার। ভোলা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অমিতাভ অপু। নিম্নচাপের প্রভাবে ভোলায় কি ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে? আমরা যেটি সংবাদে দেখছিলাম, লালমোহন, তজুমুদ্দিন, চরফেশন সহ বেশ কিছু এলাকায় বেড়িবাঁধ ভেঙে তলিয়ে গেছে এলাকা। সেসব জায়গার কি অবস্থা এখন?
তানি, আপনি যেটা জানতে চেয়েছেন, আপনাকে সবচেয়ে প্রথমত যেটা আমাকে জানাতে হয় সেটি হচ্ছে যে ভোলায় এই যে নিম্নচাপের ফলে যে টানা 3 দিন 4 দিন যে ঝড় বৃষ্টি বইছিল তাতে কিন্তু ভোলা বিদ্যুৎ ব্যবস্থাপনা সম্পূর্ণ ভেঙে পড়েছে। আমি এখন রয়েছি বাংলাবাজার পল্লী বিদ্যুৎ এলাকার এখানে। যদি আপনাকে বলে রাখি যে ভোলাবাসী আজকে 4 দিন ধরে বিদ্যুৎ পায়, হয়তোবা সারা দিনে 1 ঘন্টা বেশি বিদ্যুৎ পায় না তারা। এরকম একটি অবস্থা বিরাজ করছে এই অঞ্চলের মানুষের মধ্যে, যেটি মানুষের মধ্যে ক্ষোভের দেখা দিয়েছে। আরেকটি কথা, এখানে কিন্তু 400 মেগাওয়াট বিদ্যুৎ কিন্তু উৎপাদন যাচ্ছে। সেই ক্ষেত্রে এই যে দ্বীপ জেলা ভোলাবাসী বিদ্যুৎ পাচ্ছে না, এটা এই কারণে কিন্তু পানি সরবরাহ বন্ধ, মানুষের দৈনন্দিন কাজকর্ম বন্ধ এবং বিদ্যুৎ নির্ভরশীল কম্পিউটারাইজড সকল কার্যক্রম বন্ধ, যে কারণে মানুষের কিন্তু দুর্ভোগ আরেকটি চরম আকার রয়েছে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে মনপুরা বাঁধ ধসে কিন্তু একটি শিশু নিহত হয়েছে। গত রাতে তার লাশ পাওয়া গিয়েছে, মরদেহ পাওয়া গিয়েছে, স্বজনদের মধ্যে হাজারি চলছে। ওই শিশুটি এর আগে ঝড়ের রাতে নামাজ পড়তে যাওয়ার সময়, বাঁধের পাশ দিয়ে যাওয়ার সময় সে কিন্তু ধসে গিয়ে নিচে পড়ে যায়। আরেকটি কথা, চতুর্মুখীতে যেখানে বাঁধ ধসে পানি ঢুকেছিল সেইটি গত রাতে কিন্তু বাঁধটি মেরামত করা সম্ভব হয়েছে বলে আমাদেরকে জেলা প্রশাসক আজাদ জাহান জানিয়েছেন। একই সঙ্গে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক হাসানুজ্জামান আমাদেরকে জানিয়েছেন যে জায়গাতে বাঁধগুলো ধসে গিয়েছিল সেগুলো কিন্তু তারা সংস্কার করে ইতিমধ্যে তারা যেন পরবর্তীতে কোনো আঘাত আনলে যেন অন্তত ঠেক দেওয়া যাবে এবং রক্ষা করা যাবে পানি প্রবেশ, সেটি কিন্তু তারা করেছেন। আরেকটি কথা আপনি জানিয়েছেন যে কত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা প্রশাসন থেকে আমাদেরকে জানিয়েছেন যে 5300 পরিবার কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, 108 পরিবার কিন্তু ঘর বাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। তানি এরকম ছিল ভোলার অবস্থা, এখনো কিন্তু স্বাভাবিক হয়নি। তারপরে এর মধ্যে কিন্তু ভোলা ঢাকার রুট আজকে যাত্রা শুরু হয়েছে, ভোলা লক্ষ্মীপুরের যোগাযোগ আজকে সচল হয়েছে। তবে আরো একদিন আগ থেকে ফেরি চলাচল হয়েছে, তবে লঞ্চ ঘাটে যে পল্টনগুলো বিধ্বস্ত হয়েছে সেগুলো কিন্তু এখনো সংস্কার করা যায়নি। এই অবস্থার মধ্যে ভোলা বিরাজ করছে। তা নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। ঈদুল আজহা উপলক্ষে ঢাকার 2 সিটি কর্পোরেশন এলাকায় বসবে 19টি অস্থায়ী পশুর হাট। এর মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় 10টি এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় 9টি অস্থায়ী হাট বসবে। গাবতলী ও সারুলিয়া হাটেও কুরবানির পশু বিক্রি হবে। ঈদুল আজহার সপ্তাহখানেক আগ থেকেই পশুর হাট বসছে তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউশন খেলার মাঠে। গতকাল শুক্রবার থেকেই এই হাট শুরু হয়েছে। তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট গরুর হাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলওয়ান খান। আলওয়ান, হাটে গরু সহ অন্যান্য পশুর আমদানি কেমন দেখছেন এবং কেনাবেচা শুরু হয়েছে কিনা, এবার দাম কেমন মনে হচ্ছে? তামি আর মাত্র সপ্তাহখানেক পরেই হচ্ছে ঈদুল আজহা। ঈদুল আজহাকে কেন্দ্র করেই রাজধানীর বিভিন্ন জায়গায় হচ্ছে পশুর হাট বসেছে। আমরা বর্তমানে অবস্থান করছি রাজধানীর তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের সামনের একটি হাটে। বিক্রেতা এবং ক্রেতার পরিমাণ খুব বেশি দেখা যাচ্ছে না। দর্শনার্থী যারা আছে তারা হচ্ছে গরু দেখতে এসেছে, খুব বেশি আসলে পশু এখানে দেখা যাচ্ছে না। গরু ছাড়া অন্য কোনো পশুও আসলে আমরা এখন পর্যন্ত আমাদের দৃষ্টিতে পড়েনি। আমরা হচ্ছে বিক্রেতাদের সাথে দাম নিয়ে কথা বলেছিলাম, দাম কেমন সে বিষয়ে এখানে কিছু বিক্রেতা আমাদেরকে জানিয়েছে তারা দাম নিয়ে কিছুটা অসন্তুষ্ট এবং অসন্তুষ্ট প্রকাশ করেছে। পাশাপাশি আমরা একই সাথে হচ্ছে আমাদের এখানে যারা কিছু ক্রেতা এসেছিল ক্রেতাদের সাথে আমরা দাম নিয়ে কথা বলেছি। ক্রেতারা বলেছে দাম আসলে মোটামুটি আছে, তবে ঈদুল আজহা অথবা ঈদ ঘনিয়ে আসার সাথে সাথে দাম বাড়তে পারে। এখানে যে গরু এসেছে গরুর ভিতরে হচ্ছে গরুর বিভিন্ন যে গরুর যে আইল অথবা গরুর সিরিয়াল করে বেঁধে রাখার যে বাঁশগুলো কুপিয়ে রাখা হয়েছে সেখানে অধিকাংশ জায়গায় ফাঁকা দেখা যাচ্ছে। আমরা সিরাজগঞ্জ থেকে কিছু বিক্রেতা এসেছে তাই দেখতে পেয়েছে, আর বাকি একদম অনেকটাই ফাঁকা দেখা যাচ্ছে হচ্ছে তেজগাঁয়ের এই শিল্প এলাকার যে পশুর হাট, এই পশু হাটের যেই হাটটি। তামি, এই ছিল সর্বশেষ তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের সামনের হাট থেকে। ধন্যবাদ আপনাকে।
এবারে চলে যাচ্ছে কুষ্টিয়ায়, সেখানে কোরবানির পশুর হাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ হাসান বেলাল। বেলাল, কুষ্টিয়াতে পশুর হাটের জনসমাগম কেমন দেখছেন, ক্রেতা বিক্রেতারা কি বলছেন এবং কুষ্টিয়ায় আসলে এবার পশুর দাম কেমন? তা নিয়ে আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে আর মাত্র 6 দিন পরেই পবিত্র কোরবানির ঈদ, এবং এই সময়ে কুষ্টিয়ার সব হাটগুলোতে কিন্তু কোরবানির যে পশু গরু ছাগল প্রচুর তোলা হয়েছে। আমি এখন আছি কুষ্টিয়ার সবচেয়ে বড় হাট বালিয়াপাড়া পশু হাটে, এবং এখানে আমি সকাল থেকে দেখছি যে প্রচুর পরিমাণে মোটা তাজা করা গরু এবং ছাগল কিন্তু এই হাটে তোলা হয়েছে। এখন পর্যন্ত কিন্তু এই এলাকার বিভিন্ন জায়গা থেকে এখানে কোরবানির পশু আসছে, এবং বেচা কেনার কথা যেটি বলছেন যে হাট এই পশুর উপস্থিতিতে, কোরবানির গরু ছাগলের উপস্থিতিতে ব্যাপক জমে উঠলেও এখানে কিন্তু বেচা কেনা সেইভাবে জমে ওঠেনি। আমি কথা বলেছি বিভিন্ন ক্রেতা এবং বিক্রেতাদের সাথে, তারা বলছেন যে খদ্দেরের সংখ্যা কিন্তু খুবই কম, এবং আশা করছেন বিকেল নাগাদ হয়তো বেচা কেনা কিছুটা বাড়বে। তবে যে কয়টি বিক্রি হচ্ছে বা হয়েছে সেগুলো কিন্তু তারা খামারিরা বলছেন যে অনেক কম দামে বেচেছেন, লোকসান হচ্ছে তাদের, এরকম কথাবার্তা কিন্তু তারা বলেছেন। এবং তারা বলছেন এইভাবে যদি আগামী 6 দিনও চলতে থাকে তাহলে খামারিরা ব্যাপক লোকসানে পড়বেন। আমি কথা বলেছি কুষ্টিয়ার প্রাণী সম্পদ কর্মকর্তা আল মামুন হোসেন মন্ডলের সাথে, তিনি আমাকে জানিয়েছেন কুষ্টিয়ায় এবছর 2,09,000 কোরবানির জন্য গরু ছাগল মোটা তাজা করা হয়েছে, এবং কুষ্টিয়ার চাহিদা পূরণ করেও প্রায় 40% গরু এবং ছাগল কিন্তু দেশের বিভিন্ন বাজারে যাচ্ছে, সেখানেও বেচা কিনা সেইভাবে জমে ওঠেনি বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তা নিয়ে এই ছিল কুষ্টিয়া থেকে কোরবানির পশুর হাটের সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। আজ থেকে তৈরি পোশাক কারখানাগুলোতে গ্যাস সংকট থাকবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান। সকালে সাভারের আশুলিয়ায় পাওয়ার প্ল্যান্ট পরিদর্শন শেষে এ কথা জানিয়েছেন তিনি। এ সময় তিনি আরও বলেন, পল্লী বিদ্যুৎ সমিতিতে আন্দোলন করার কোনো কারণ নেই। আন্দোলনকারীদের যৌক্তিক দাবিগুলো সমাধানের আশ্বাসও দিয়েছেন তিনি। এর আগে উপদেষ্টা আশুলিয়ার ঢাকা পল্লী বিদ্যুৎ 1 অফিস পরিদর্শন করেন। এ সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আজকে থেকেই বাড়বে, অলরেডি 50 MMCFD বাড়ছে, আরও 100-150 MMCFD বাড়বে। আগামীকালকে একটা সভা হবে, পল্লী বিদ্যুৎ আর আরএবির কি সম্পর্ক হবে সেটা নিয়ে একটা সভা হবে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে নিয়ে আমরা একটা কমিটি করছি, সেই কমিটির চূড়ান্ত রিপোর্ট, ফাইনাল রিপোর্ট কালকে ওরা প্রেজেন্ট করবে। তারপরে সেই রিপোর্টে চূড়ান্ত হওয়ার পরে আমরা ব্যবস্থা নেব। রাজধানীর আশপাশে নো ব্রিকফিল্ড অঞ্চল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে পরিবেশ অধিদপ্তরে 16টি সংগঠনের আয়োজনে রোড টু গ্রিন ম্যানিফেস্টো ডায়ালগ অন পলিটিক্যাল ম্যানিফেস্টো অনুষ্ঠানে তিনি এই কথা জানান। পরিবেশ উপদেষ্টা বলেন, খুব শীঘ্রই তুরাগ নদী পরিষ্কারের কাজ শুরু করা হবে। পাশাপাশি বুড়িগঙ্গা, বালু ও শীতলক্ষা সহ আরও বেশ কয়েকটি নদী নাব্যতা ফেরাতে কাজ করার কথা জানিয়েছেন তিনি। অনুষ্ঠান শেষে বাংলাদেশ ইউথ ক্লাইমেট কোয়ালিশনের উদ্বোধন করেন তিনি। পরিবেশ হচ্ছে গণতন্ত্রের মতন। গণতন্ত্রে যেমন সবার দায়িত্ব থাকে, সবাই দায়িত্ব পালন না করলে সেটা অর্থবহ হবে না, পরিবেশও তাই। আমরা ঢাকার আশপাশটাতে নো ব্রিকফিল্ড জোন ঘোষণা করতে যাচ্ছি। সেইখানে আমাদের রাজনৈতিক সাহায্য লাগবে। তখন আপনারা এসে বললেন না যে ইট কোথায় পাবে, দূষণ নিয়ন্ত্রণ করে জিগজ্যাগ দেন, এগুলো কিছু হয় না। হয় না যে সেটা তো দেখতেই পাচ্ছেন। আর ইটভাটা থেকে দেশের যায়, তার থেকে বহু টাকা আপনি সেভ করতে পারবেন মানুষকে, যদি আপনি বায়ু দূষণ থেকে বাঁচাতে পারবেন। চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সকালে মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে 2 যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত আরও 2 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতরা হলেন বাঁশখালী উপজেলার বাসিন্দা আলমগীর ও বিষ্ণু দাস। খেলার খবর, ফুটবল।
তিন জাতির প্রীতি টুর্নামেন্টে আজ মাঠে নামবে বাংলাদেশ নারী ফুটবল দল। জর্ডানের কিং আবদুল্লাহ দ্বিতীয় স্টেডিয়ামে ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে পিটার বাটলারের শিষ্যরা। দ্বিতীয় ম্যাচে ৩ জুন লড়বে স্বাগতিক জর্ডানের বিপক্ষে। আগামী মাসে মিয়ানমারে এশিয়ান কাপ বাছাইয়ের আগে এই টুর্নামেন্ট দিয়ে নিজেদের প্রস্তুত করতে চায় আফিদা মারিয়ারা। তাই ম্যাচের প্রস্তুতিতেও ঘাটতি রাখেনি বাংলার মেয়েরা। বাংলাদেশ সময় শনিবার রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 1:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।